দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। দর্শক, আজকের হ্যাপেনিং পয়েন্টে আমরা যে বিষয়টিতে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের অনিরাপদ খাদ্য। বিষাক্ত খাবার এক নিরাপদ যে খাদ্য সেখানে কিন্তু আমাদের বাধা সৃষ্টি করছে এবং এক নীরব ঘাতক হিসেবে দেখা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই বাংলাদেশে অনিরাপদ খাদ্য ভয়াবহ জনস্বাস্থ্য সংকটের রূপ নিয়েছে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে সাম্প্রতিক গবেষণায় সেখানে দেখা গেছে যে প্রতি বছর প্রায় ৩ কোটি শিশু খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয় এবং পরীক্ষা করা ১৮০টি খাদ্য নমুনার ভেতরে ২২টিতে সীসা পাওয়া গেছে, যা সরাসরি শিশুদের মস্তিষ্কে ক্ষতি করে এবং মানসিক বিকাশে বাধা প্রদান করে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আরও ভয়াবহ যে তথ্যগুলো এসছে যে গর্ভবতী নারীদেরও কিন্তু ৫% দেহে সীসার এই উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে পর্যাপ্ত সময় না দিয়ে মুরগিকে বাজারজাত করায় মানুষের শরীরে ঢুকে যাচ্ছে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, যা ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো মারাত্মক সমস্যা তৈরি করতে পারে এবং এই যে অবহেলার কারণে একটি পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার কিন্তু একটা আশঙ্কাও তৈরি হচ্ছে। এই পুরো বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকের অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আছেন ডক্টর মাকসুদা বেগম, বিভাগীয় প্রধান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম যে বাংলাদেশে অনিরাপদ খাদ্য এখন ভয়াবহ জনস্বাস্থ্য সংকটের রূপ নিয়েছে এবং এই যে ১৮০ নমুনার ২২টিতে সীসা, এটা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি বাজারে স্বাভাবিক, নতুন স্বাভাবিক? এই পরিসংখ্যান যদি তারা জানতে পারে তাহলে অস্বাভাবিক, আর যদি জানতে না পারে তাহলে এটা স্বাভাবিক। এটা যে আজকের তথ্য তা তো না, দীর্ঘদিন ধরে চলে আসছে। এখন আমরা জনমনে আতঙ্কও তৈরি করব না। এখানে স্যাম্পল মাত্র কয়টা? ১৮০টা। জি। আর আমরা পেয়েছি ২২টা। আমি যদি শতকরা হিসাব করি ১২%-এর মতো পড়ে। মানে একটা মানে আমি যদি একটা ব্রিফিং দিতে যাই যেটা মানে আমাদের জন্য অ্যালার্মিং, তাহলে মনে হয় স্যাম্পল সাইজটা আর একটু বেশি হলে গবেষণার দিক থেকে কার্যকরী। আর আমি যেহেতু এই বিষয়টি নিয়ে কাজ করি, আমি জানি লেড আমাদের একটা বিশাল সমস্যা, মানে সীসা, খাদ্যের সীসা। কারণ হচ্ছে লেড যে সোর্স থেকে আমাদের বডিতে ঢোকে সবগুলোই আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে। যেমন বিভিন্ন ইউটেনসিলস, যেগুলো আমরা খাবার পাত্র বা রেস্টুরেন্টে গরম খাবারটা সরাসরি আমরা সিজলিং প্লেটে দিয়ে দিচ্ছি। তারপর আমরা ক্লে পটে অনেক কিছু করছি এবং ক্লে পটটা হয়তো কোনো বার্নিশ আমরা ব্যবহার করেছি। তারপর ইন্ডাস্ট্রিয়াল যে পলুটেন্টগুলো সেগুলো আমাদের নদীর সাথে মিশছে, মাটিতে যাচ্ছে, এবং সিরিয়াল গ্রেইনের যে কাভারিং, এটা কিন্তু প্রচুর লেডকে করে, অ্যাকুমুলেট করে। সিরিয়াল গ্রেইন আমাদের পোলট্রি ফিডে আসছে। এছাড়াও প্রসেসড ফিড, সসেজ, নাগেট, চিপস, যেগুলো আমরা রেডি টু ইট প্রোডাক্ট, যেগুলো প্রসেস হয় বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে, সেটার মাধ্যমে আমরা লেডকে কনজিউম করি। এটা একটা অ্যালার্মিং এই কারণে, দেখেন বিভিন্ন সোর্স থেকে অল্প অল্প করে আমরা কনজিউম করছি। ইনফ্যান্ট অবস্থায় যা হয়, ছোট অবস্থায় মেজর ইফেক্ট কম থাকে, কিন্তু একটা মানুষ যখন ৫০ থেকে ৬০ বছর ৭০ বছর তার লাইফ স্প্যানে কন্টিনিউয়াসলি অবজার্ভ করে, এমনও হয় যে এই লেডের কারণে সে কোমায় চলে যেতে পারে, তার ইভেন ডেথও হতে পারে। আর শিশু যেটা বললেন আমাদের একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা লেড ওয়ান অফ দ্য রিজন হতে পারে, কিন্তু এই খাবারের যে বিশুদ্ধতা নষ্ট হয়েছে এটা মারাত্মকভাবে দায়ী। আপনি কোমার কথা বলছিলেন এবং আমরা ইতিমধ্যে দর্শকদেরকে জানাচ্ছিলাম যে সীসা মস্তিষ্কে সরাসরি প্রভাব করে। এই যে একটি জাতির ভবিষ্যৎ নিয়ে এমন আশঙ্কা, এমন পরীক্ষার পরও আসলে ব্যবস্থাটা কোথায়? আসলে ব্যবস্থা, কেউ যদি, যারা ব্যবস্থাপনায় আছেন তারা যদি তার নিজেদের সন্তানের কথা চিন্তা করেন, মাস গ্যাদারিংয়ের কথা না চিন্তা করলেও, যে আপনার সন্তানটা যখন প্রতিদিন লেড নিচ্ছে, সে কিন্তু তার যে বুদ্ধি প্রতিবন্ধী তৈরি হওয়া, সেটার প্রবণতা অনেক বেড়ে যায়। তার যে ধৈর্য, সেটাতে ঘাটতি ঘটে। তার সে হাইপার অ্যাক্টিভ থাকে এবং সে কিন্তু তার অ্যাটেনশন হারায় এবং সে তার যে মানে ইন্টেলিজেন্স ডেভেলপ করা, সেটা তার ডেভেলপ করে না প্রপারলি। এটা তার ছোটোবেলায় ঘটে, কিন্তু তার আগে সে যখন মাতৃগর্ভে থাকে তখন তার ব্রেইনের যে প্রপার ডেভেলপমেন্ট সেটা হয় না। তার বিভিন্ন জায়গায় ডিপোজিটেড থাকে লেড, যেটা সে সারা জীবন বয়ে বেড়ায়। তারপরেও আবার কি করি আমরা, খাবারের মাধ্যমে সেটা গ্রহণ করি। এজন্য প্রতিটা মানুষেরই উচিত এই লেডের ব্যাপারে সতর্ক থাকা। কিন্তু মানুষ কিভাবে সতর্ক হবে? টোটাল ইকোসিস্টেমের ভিতরে লেড, এবং আমাদের মতো দেশ যারা সাবকন্টিনেন্টাল কান্ট্রি, তারা চাইলেও এটাকে বাদ দিতে পারছে না। আপনার প্রসেসড ফিডের উপর আমরা ডিপেন্ডেন্ট। আমরা পোলট্রি ফিড যা দিয়ে বানাই,
সেটাতে তো লেড অলরেডি আছে। কারণ আমরা তো আর সয়েল ঠিক করতে পারবো না, আমরা ক্রপ ঠিক করতে পারবো না, ওয়াটার ঠিক করতে পারবো না। এবং ওয়াটারের ইমপিউরিটিস নিয়ে আমাদের ইউনিভার্সিটিতে বেশ কিছু কাজ হয়েছে। ওয়াটারে হেন ইমপিউরিটিস নাই যে বাংলাদেশে পাওয়া যায়নি। শিশু নিয়ে আমরা কথা বলছিলাম এবং গর্ভবতী নারীর স্বাস্থ্য নিয়েও আমরা কথা বলছিলাম। এই যে 5% গর্ভবতীর শরীরে আসলে সীসা পাওয়া গেছে, এটা কি জাতির জন্য একটা হুমকি স্বরূপ নয়? এই 5% এই বিষয়টা আসলে কোথায় পাবলিশড হয়েছে বা কতগুলো স্যাম্পলের উপর কাজ হয়েছে, কারা করেছেন, এগুলো একটা বিষয়। আচ্ছা, কিন্তু ধরেন অবশ্যই হুমকির বিষয় যদি সঠিকভাবে গবেষণা হয়, আমার ধারণা এই পার্সেন্টেজ বাড়তে পারে, আরো বাড়তে পারে। আচ্ছা, 3 কোটি শিশু যদি প্রতি বছর খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে আসলে আমরা উন্নয়নটা কোথায় করেছি, কি মনে হয় আপনার? উন্নয়ন করেছি আমরা, প্রচুর হসপিটাল করেছি। হসপিটালে গেলে দেখবেন সিরিয়াল দেওয়ার সময় আপনি সিরিয়াল পাচ্ছেন না। আমাদের ডাক্তার সংকট, আমাদের ওষুধ সংকট, কিন্তু এইগুলো আমাদের দরকারই হতো না আমরা যদি প্রপার ফুডটা পেতাম। আমি অনেক সময় আমার ছাত্রদেরকে বলি, আমাদের দেশে আসলে পলিটিক্যাল প্রবলেম কোনো প্রবলেম না, আমাদের জনসংখ্যা কোনো প্রবলেম না, আমরা যা খাচ্ছি, যা নিঃশ্বাসের সাথে নিচ্ছি, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। কারণ ফিউচার জেনারেশন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এই দূষিত খাবারের কারণে। তো আমাদের কুকিং মেথড আমাদের ব্লেজিং, আর আমরা প্রচুর খাবারের ভ্যারাইটিটা অনেক বেশি, বিভিন্ন সিজন আমাদের এখানে থাকার কারণে ওই ব্লেজিংয়ে কম্প্রোমাইজ করে আমরা অনেক সময় সার্ভাইভ করে যাই। কিন্তু যারা নিউ জেনারেশন এরা কিন্তু আসলেই আক্রান্ত, এবং এটা খুবই দুশ্চিন্তার বিষয়। এবং আমি অত্যন্ত আনন্দিত আপনারা এই ধরনের একটা টপিকসকে চুজ করেছেন, একদম যেটা সময় উপযোগী। অনেক ধন্যবাদ। এই যে 28 দিন অপেক্ষা না করে মুরগি বাজারজাত করা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে অনেকেই বলছেন কিন্তু এটা আসলে গণহত্যার শামিল। এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছ থেকে নেব, তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টে। এবং আজকে আপনারা জানেন যে আমরা বিষাক্ত খাবার নিয়ে কথা বলছিলাম, যা সমাজে একটা নীরব ঘাতক হিসেবে দেখা দিয়েছে। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমাদের অতিথির কাছে প্রশ্ন ছিল যে 28 দিন অপেক্ষা না করে এই যে মুরগি বাজারজাত করা হচ্ছে, এটা কি গণহত্যার শামিল কিনা? 28 দিন আমাদের যে ব্রয়লারের ডেফিনেশনে বলা হয় অ্যাটলিস্ট যেন আমরা 35 ডেজ থেকে 42 ডেজ পর্যন্ত রেয়ার করি। 28 দিনে যদি আমি বাজারে দেই, এটাও তেমন বেশি যে কোনো সমস্যা সেটা না। যেটা হয় 21-22 দিনে যখন কেউ বাজারে এই ব্রয়লারটা দেয়, আমি ওই ভোক্তাদের একটু সচেতন করতে চাই। উনি হয়তো 1 কেজি ব্রয়লার কিনবেন, 21-22 দিনে তার ড্রেসিং পার্সেন্টেজ, সে এডিবল পার্ট পায় 50%। 28 দিনে তার উপরে সে কিন্তু 70%-এর মতো পায়। 1 কেজি কিনলে সে 700 গ্রাম মিট খাওয়ার উপযোগী পায়। আর ওখানে সে যা দাম দিয়ে কেনে তার 50%, 1 কেজি কিনলে 500 গ্রামের মতো সে মিট পায়। কিন্তু আসলে সে নারী ভুঁড়িগুলো টাকা দিয়ে কিনছে, কিন্তু সে কি খেতে পারছে? তাহলে তার লস না? একদমই, সেটা তার ফেলে দিতে হচ্ছে। আমি ভোক্তাদেরকে বলবো, আপনারা এই কম বয়সী যে ব্রয়লারগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ এগুলোতে ময়েশ্চার অনেক বেশি থাকে, মাসল কম থাকে। কুকিং লস যেটাকে বলে, রান্না করার পর এটা শ্রিঙ্ক করে, পরিমাণেও কমে যায়। এমনিতেই কম পাচ্ছেন, তার ড্রেসিং পার্সেন্টেজ। হ্যাঁ, আপনারা যখন বাজারে যাবেন, আপনারা যদি নিজেদের ভালো চিন্তা করেন যে আমি আমার টাকার বিনিময়ে কতটুকু উপকৃত হচ্ছি, ওই মুরগির ওজনটা না দেখে ওইটার বয়স কত এবং সেখান থেকে আপনি আসলে কতখানি মাংস খাওয়ার উপযোগী পাবেন এবং রান্না করার পর সেটা কমে কি পরিমাণে যাবে। আপনি যদি 35 দিনের একটা ব্রয়লার কেনেন, সেটার যে ফ্যাট মার্বেলিং বা স্কিনের যে কোয়ালিটি, মাসেলের যে কোয়ালিটি, এটা কখনো 21 দিনে আসবে না। এবং দোষ গিয়ে পরে কিন্তু এই ব্রয়লারের উপর, যে ব্রয়লার ইজ টেস্ট লাইক পটেটো। আসলে আমরা ব্রয়লারের সংজ্ঞাটাই জানি না, ব্রয়লার কতদিনে খেতে হবে, এবং ব্রয়লার ফ্যাট ডিপোজিটেড হয় না, তার স্কিন সহ রান্না করতে হয়। আমরা বাজার থেকে যখন কিনি, যেটা কি করি, ড্রেস করে নিয়ে আসি না, স্ক্রিনটা আমরা ফেলে দিয়ে আসি। যে ফ্যাট, কিন্তু দর্শকদের কিন্তু একটা প্রশ্ন আছে যে বয়সটা তারা কিভাবে নিশ্চিত হবেন, বাজারে তারা কিভাবে আসলে বুঝবেন যে এর বয়স কত? এই কোয়েশ্চেনটা আসাই খুব বিব্রতকর, কারণ
আপনার ব্রয়লার যে রেয়ার করবে তার যদি ট্রেনিং হতো আজকে এই কোয়েশ্চেনটা আসতো না। যে কেউ যে কোনো জায়গায় একটা ফার্ম দিয়ে বসতে পারছে, একটা যদি ডিএলএস থেকে তাদের রেজিস্ট্রেশন দরকার হতো তাহলে কিন্তু সেই কোয়েশ্চেনটাই করতে পারতো না। আগে জানতে হবে ব্রয়লার জিনিসটা কি। ব্রয়লার হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড একটা স্ট্রেইন, যেটা 6 থেকে 7 জেনারেশন জেনেটিক্যালি চেঞ্জ করে তৈরি করা ফাস্টার গ্রোথ রেটের জন্য। এটা সে অ্যাটলিস্ট 4 to 5 উইকস রেয়ার করতে হবে, তার সফট প্লায়েবল স্কিন থাকবে এবং তার একটা নির্দিষ্ট এফসিআর থাকবে, মানে কত খাবার খেলে কত কেজি ওজন হতে পারে। যেমন 1.63 মানে 1 কেজি 630 গ্রাম খাবার খেলে সে 1 কেজি ওজন হবে। বাজারে এমনও ফিড আছে যেটা খেয়ে মানে 1 কেজি 250 গ্রাম খাবার খেয়ে 1 কেজি ওজন হচ্ছে। দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং। তার মানে ওই ফিডে অবশ্যই সমস্যা আছে, ফিডে কিছু মেশানো আছে। দর্শক নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন আপনার উত্তরের মাধ্যমে। খাদ্যে যে অ্যান্টিবায়োটিক ঢুকে মানুষ অ্যান্টিবায়োটিক, এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হলে দায়টা আসলে কার উপরে বর্তায় আপনার কি মনে হয়? এএমআর না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যখন গ্রো করে এটা হচ্ছে মানে এভরি স্টেক হোল্ডার ইজ রেসপন্সিবল, ফ্রম ফার্ম টু ফর্ক, যে খাবে সে এবং যে উৎপাদন করবে সে এবং এই চেইনের মধ্যে যারা আছে সবাই রেসপন্সিবল। তবে আপনি যেহেতু কার উপরে বর্তায়, কার মানে সিঙ্গুলার ফর্ম, এটা গভর্নমেন্টের উপর বর্তায়। তার যদি অ্যাক্ট তৈরি করার পর অনুশাসন থাকতো বা অ্যাক্টিভিটিস থাকতো যে হ্যাঁ এইটার যদি ফলো না করে, যেমন 2010-এ একটা মৎস্য প্রাণী ফিড আইন যেটা মানে খাদ্য আইন যেটা, সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক সে কোনোভাবে ব্যবহার করতে পারবে না। আমরা তো আইন দেখছি, অনেক জায়গাতে আমরা আইন দেখছি, কিন্তু ইমপ্লিমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, বা ইমপ্লিমেন্টেশন তো নাই। মনিটরিং যদি থাকতো সেটাও হচ্ছে না, তাও হয়তো তারা সাহস পেত না। এবং এত স্লোলি দেওয়া হয় ফিডগুলোতে, মানে অল্প পরিমাণে প্রতিদিন একটু একটু করে আপনার রেজিস্ট্যান্স গ্রো করছে। সে তারা দিয়ে থাকে যাতে তাদের ফিডের পারফরমেন্স ভালো হয়, তারা ব্যবসা করতে পারে। কিন্তু এই পোলট্রি যখন এই ব্রয়লার বা মানে লেয়ার যখন ডিম উৎপাদিত হচ্ছে, তারা যখন ধীরে 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 অ্যান্টিবায়োটিকটা নিচ্ছে এবং এটা যখন সফট টিস্যুতে ঢুকে যায় আর মানুষ যখন এটা কনজিউম করে তখন কি করে, তার রেজিস্ট্যান্স গ্রো করে। ইভেন আপনি ছোট ছোট বাচ্চা যারা কখনো অ্যান্টিবায়োটিক খায় নাই, তাদের যখন সেন্সিটিভিটি টেস্ট করা হয় অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে 70%-এর উপরে দেখা যায় তারা রেজিস্ট্যান্ট, অটোমেটিক্যালি রেজিস্ট্যান্ট। আচ্ছা, আমরা এই পুরো যে জিনিসটা আমরা এটা প্রতিরোধ করব কিভাবে? খাদ্যে সীসার কথাই যদি বলি বা অ্যান্টিবায়োটিকের কথাই যদি বলি, এটা প্রতিরোধ করব কিভাবে? এটা প্রতিরোধ আসলে একদিনে হবে না। এই নষ্ট যেহেতু একদিনে হয়নি, আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রি বাংলাদেশে 1978 থেকে শুরু করে আজকে 2025, এটা মানে এত গার্মেন্টসের পরেই এত বড় একটা সেক্টর। আপনাকে স্বীকার করতেই হবে যে প্রোটিনের যোগান দিয়েছে এই সেক্টরটা। মানুষ কিন্তু আগে এত বেশি মাংস খেত না, কদাচিৎ মাংস খেত, এখন কিন্তু একদিন অন্তর অন্তর মানুষ মাংস খাচ্ছে, মানুষ মাছ খাচ্ছে, পাঙ্গাস খাচ্ছে, তেলাপিয়া খাচ্ছে। হ্যাঁ, প্রোটিন ইনটেক মানুষের এখন বেড়েছে। আর এখানে যে পরিমাণ ইনভেস্ট হয় ইন্ডাস্ট্রিতে তার চেয়ে রিটার্ন অনেক বেশি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে যারা অতিরিক্ত মুনাফা লাভের আশায় ফিডকে কুলুষিত করে ফেলছে, তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে আইনের আওতায় আনা, দণ্ডবিধি এমনভাবে দেয়া যাতে মানে 10 জন দেখে সেটাতে অনুপ্রাণিত হয় যে না এই কাজ করা যাবে না, করলে আইনের যথাযথ প্রয়োগ যাতে হয়, প্রয়োগ থাকতে হবে। আচ্ছা, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অসাধু ব্যবসায়ের কথা বলছেন না, একদম শেষে যদি আপনাকে বলি, এই যে এক প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে খাদ্য আমরা বলছি, সেটাতে রাষ্ট্রীয় ব্যর্থতা বেশি নাকি এই যে ব্যবসায়ী চক্রের যে একটা মানুষ বলছে সন্ত্রাসী, সেটা বেশি? আপনার কোনটা মনে হয়? আমার মনে হয় যে আমরা যারা নিজেরা জনগণ তারা সবচেয়ে বেশি দোষী। কারা সবচেয়ে বেশি দোষী এই কারণে, কারণ আমি যখন ফার্মার লেভেলে সার্ভে করতে যাই, তাদেরকে যখন আমি বুঝাই যে আপনার একটা উইথড্রয়াল পিরিয়ড থাকতে হবে, না হলে কিন্তু এইভাবে ক্ষতি হবে, কিন্তু সে বুঝতে পারছে তার লাভটা, সে বুঝতে পারছে তাকে এটা না দিলে তার মুরগি মানে অতিরিক্ত না বাড়লে তার ক্ষতি হবে। যে ফিড ইন্ডাস্ট্রিতে আছে সেও কিন্তু ওই আম জনতার অংশ, সে চিন্তা করছে কি যে আমার ফিডটা যদি এফসিআর ফুড কনভার্সন রেশিও ভালো আসে সবাই আমারটাই নিবে, কিন্তু কেন আসছে এটা তো ইউজুয়াল না। তার যদি ওই নলেজটা থাকে সে কিন্তু এখানে একটা কোয়েশ্চেন মার্ক অ্যারাইজ করবে তার। এটা আমাদের নলেজের অভাবে অ্যারাইজ করছে না, কারণ হচ্ছে ফার্ম শুরু করার আগে গুড হাজবেন্ডারি প্র্যাকটিস যে ট্রেনিংটা সেটা আমাদের সঠিকভাবে দেওয়া হয় কিনা। যে কেউ ফার্ম করতে পারে, এটা একটা মেজর প্রবলেম। আরেকটা জিনিস আমার জানানো জরুরি, আমাদের ফার্মাররা খুবই ডিলার নির্ভর, মানে যেটা ভেটেরিনারিয়ান নির্ভর হওয়ার কথা বা হাজবেন্ডারিয়ান নির্ভর হওয়ার কথা বা যারা সম্প্রসারণ কর্মকর্তা তাদের পরামর্শ শোনার কথা, ওই মধ্যস্থতা ওইটা না। তাদের মেন্টাল সেটআপ হচ্ছে কি
যথাযথ ওষুধ ব্যবহার কর্তৃপক্ষের করলে নজর তার দেওয়া উচিত। উন্নতি বেশি হবে, এটা ভালো অসংখ্য থাকবে আর কি, কিন্তু দিন শেষে তার বাচ্চাটাও কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। একদমই তাই, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা বিষাক্ত খাবার এবং এই যে একটা নীরব ঘাতক হিসেবে দেখা দিয়েছে আমাদের সমাজে, সেটা নিয়ে কথা বলছিলাম। নিশ্চয়ই আমাদের অতিথির মন্তব্যে আপনারা এর প্রতিকার কিভাবে করা যায় সেটা ভেবে নিজেকেই সচেতন রাখবেন। অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আপনাদেরকে থাকার জন্য।